হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএস ওয়ার্ক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি চলে যাচ্ছি ঢাকার বাহিরে, ঢাকা থেকে অনেক অনেক দূরে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে আজকে কিন্তু আমার পিলিয়ন হচ্ছে আমার আম্মু। তো আজকের ট্যুরটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং, যেহেতু মাকে নিয়ে যাচ্ছি অনেক অনেক দূরে। তো আশা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো রকম প্রবলেম ছাড়াই আমি আমার গন্তব্যস্থলে ঠিকভাবে পৌঁছতে পারবো। তো আমি ঢাকার বাহিরে মূলত নোয়াখালী রামগঞ্জ যাওয়া হচ্ছে, আমার নানুর বাড়ি। তো যাওয়ার কারণটা হলো আমার কাজিনের বিয়ে। তো ইমিডিয়েটলি ওর বিয়ে ঠিক হয়েছে, যার কারণে যাওয়া হচ্ছে এবং অনেক ব্যস্ততার মাঝেও সময় নেওয়া হয়েছে ওর বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। যাই হোক, সময় করে নিতে হবে, সকল ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করতেই হবে। যেমন আজকে সকাল থেকে আমি প্রায় 1:30 পর্যন্ত খুব বিজি ছিলাম। তো যাই হোক, তারপর 1:30টার দিকে বাসায় এসে তড়িঘড়ি করে রেডি হয়ে মাকে নিয়ে বের হয়ে গেলাম। তো ইনশাল্লাহ আশা করছি কোনো প্রবলেম ছাড়াই ঠিকভাবে পৌঁছবো। ওই যে দেখেন, একজন আরেকজনকে লাগিয়ে দিয়েছে। কি দরকার ভাই এত তাড়াহুড়া? বাইকের তো একটাই লেন, এখানে কেন ডাবলিং করতে যান? যাই হোক, আমাদের যেটা টপিক ছিল ঢাকা টু রামগঞ্জ, তো ঢাকা ছেড়ে যাচ্ছি। 4 দিন কি 5 দিন থাকবো ইনশাল্লাহ। তারপর আবার শনি কি রোববারে ব্যাক করতে হবে। তো আমি মূলত মাকে নিয়ে যেহেতু যাচ্ছি, তো এখান থেকে আমাদের বাসা হচ্ছে মিরপুর। তো মিরপুর থেকে আমি সদরঘাট যাব এবং ওখান থেকে চাঁদপুরের লঞ্চে আমি জার্নি করব। চাঁদপুরের লঞ্চ যে ইনফরমেশন পেয়েছি, সকাল 6:10 থেকে রাত 12:30 পর্যন্ত অল টাইম নাকি লঞ্চ অ্যাভেলেবেল থাকে। যেহেতু কিছুক্ষণ পর লঞ্চ অ্যাভেলেবেল, তো টেনশন নেই, আস্তে ধীরেই যাব, যেহেতু মাকে নিয়ে যাচ্ছি। ওই যে দেখুন, আবার লাগিয়ে দিয়েছে। এমন করলে কেমন হয়? দরকার ভাই এত তাড়াহুড়া? যাই হোক, তাড়াহুড়া থাকবেই যান্ত্রিক জীবনে। তো আমাদের তাড়াহুড়া নেই, আমরা ইনশাল্লাহ আস্তে ধীরেই যাব এবং ভালোভাবে পৌঁছবো। তো ইনশাল্লাহ আপনারা নোয়াখালীতে গেলে ভালো ভালো ব্লগ পাবেন, চেষ্টা করব ভালো কিছু করার। লাস্টবার আমার 3 মান্থ আগে আমি কুমিল্লা গিয়েছিলাম। তো তখন কিন্তু আব্বুকে নিয়ে গিয়েছিলাম কুমিল্লায়। আর আমার তখনকার বাইক ছিল কেটিএম আরসি। কেটিএম আরসি পিলিয়ন ছিল আমার আব্বু। বিলিভ মি, আমি কিন্তু আব্বুকে নিতে চাইনি। আমি বলছিলাম যে আপনাকে ট্রেনের টিকিট করে দিই, আপনি ট্রেনে চলে যান। বাট আব্বু নাছোড়বান্দা, সে আমার সাথে বাইকে যাবে। জানি না কেন, আলহামদুলিল্লাহ আমার সাথে আমার আম্মু, আব্বু, পুরো ফ্যামিলির সবাই বাইকে আমার পিলিয়ন হতে খুব রিল্যাক্স ফিল করে সব সময়। অনেক সময় থাকে না, ভয় পায় কেমন চালাবি না কি, এসে আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেম তারা করে না, বরঞ্চ যেতে আগ্রহ বোধ করে যেখানেই যাই বা নিয়ে যাই না কেন। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যতটুকু সময় আমি আমার আব্বু আম্মুকে সময় দেওয়ার চেষ্টা করি। তো আমি আমার ফ্যামিলি, যেমন আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফকে সময় দিই, পাশাপাশি আমার আব্বু আম্মুকেও সময় দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি যদি, এটা তো পসিবল না,
মানে আমার যে কর্মক্ষেত্র, আমার বিজনেস, এগুলো থেকে যদি একেবারেই ছুটি নিয়ে নিই, ইনশাল্লাহ আল্লাহ যদি আমার আব্বু আম্মুকে হায়াত দারাজ করে দোয়া করি, আরও শত বছর সুস্থতার সাথে তাদের হায়াত দেখ, তাদেরকে নিয়ে সবসময় এভাবে ঘোরাফেরা করতে পারি, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো দেখতে থাকুন এবং এনজয় আওয়ার ভিডিও। पहला टीचर पहला स्कूल मेरी माँ, पहली सांस पहला दोस्त पहला प्यार मेरी माँ, पहला शब्द पहला टीचर पहला स्कूल मेरी माँ, पहली सांस पहला दोस्त पहला प्यार मेरी माँ। सुपर माँ है मेरी माँ, क्या बोलूं मैं माँ के बारे, दुनिया भी ये कम पड़े, झुकता पहले माँ के आगे मंदिरों में बाद में, शक्तिमान की शक्ति माँ में खुद के सपने कैद कर मेरे सपने छोड़े आसमां में, कितनी रातें मेरी माँ ने भूखे रह गुजारी है, मेरा पेट भर के खुद की भूख पे दियारी है, मेरी खुशियों की खुशी के लिए अपनी खुशियों को मारा और पूछा अब खुश है ना बेटा। गलती करता था तो मुझे पापा से बचाते थे, पर कोने में ले जाके मुझे डांट भी लगाते थे, रोता था तो आपकी आंखों में भी आंसू होते थे, चोट मुझे लगती थी न जाने क्यों आप रोते थे, शायद यही माँ की ममता है, यही माँ का प्यार है, जिसके आगे झुकता जिंदगी का अंधकार है, डरता हूँ मैं रोज अपनी माँ की ही फिक्र पड़े, मैं खोना नहीं चाहता मेरी माँ से अमर रहे। টিকিট কাটতে আসে, সিটের টিকিট কত করে? ওই পাশে কাউন্টার, ওগুলো ওই পাশে কাউন্টার। আর এটা কি? এটা উপরে এসি চেয়ার। ওটা কোন সাইডে? ওই পাশে? সব সময় রাস্তা। কাউন্টার কোথায়? কাউন্টার কাউন্টার তো ভিতরে। বললো যে ওই সাইডে। কি নেবে? সিটের ফার্স্ট ক্লাস না চেয়ার? এই যে 127-28 নাম্বার সিট নিতে। হ্যাঁ কেবিন লাগবে, আর কেবিন নিচে চেয়ার নেবেন? হ্যাঁ 100 কত? 27-28। 127-28 না 28 টাই 27-26 19 আছে। 127-28 পিছনে নেন, দরকার হয় 35-36 নেন। কেন সামনে কিছে নেবেন? 119-20 আর 135-36 আছে। হ্যাঁ, এদিক আচ্ছা, আমি একটু দেখে আসি। 27-28 নিলে ফ্যান ছিল উপরে, তো 119-20 দেখি আর 135-36 কি অবস্থা। একশো 35-36 হ্যাঁ 135-36 দেন। 135 আর 36 কত? 500 টাকা দুটো। 250 করে। ওই পাশে 9 নাম্বারটা দেন। 9 নাম্বার? 9 নাম্বার। কতক্ষণ লাগবে পৌঁছতে মোটামুটি? কত এখন? ওনে 8টায় বলতো। 8টায়? দিতেছে তোমাকে? হ্যাঁ দিতেছেন। থ্যাংক ইউ। একশো 35-36 নাম্বার সিট আমরা পেয়েছি। ফ্যান কাছাকাছি আছে, তার জন্য এই হিসাব করে নিয়েছি। সম্ভবত ছেড়ে দিচ্ছে।
টিকিট অবিকৃত সম্ভবত। লঞ্চ ছেড়ে দিচ্ছে সম্ভবত, সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রায় 80% সিটি খালি, তেমন লোকজন নেই। যতটুকু সম্ভব প্রত্যেকটা সময় এনজয় করার চেষ্টা করব। এবং পাশাপাশি যেটা বলতে নিচ্ছিলাম যে কোথাও যদি দেখি কেউ না কেউ ক্রিকেট খেলছে, তো সেখানে নেমে যাব ক্রিকেট খেলার জন্য, যেটা আমার ভালো অভ্যাস বলেন আর বদ অভ্যাস বলেন, দুটোটাই। তো আমরা এখন সামনের নামাজের জায়গা আছে তলাতে, এটা হচ্ছে নামাজের জায়গা। লঞ্চের ইঞ্জিন, এখানে প্রচুর সাউন্ড, কিন্তু দৃশ্যটা অন্যরকম। এখানে এই জায়গাটা খুব গরম। এটা হচ্ছে 2য় নম্বর ফ্লোর। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চাদর বিছিয়ে ঘুমিয়ে থাকতে পারবেন। এই যে এখানে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে, কার্ড সম্ভবত। এটা হচ্ছে 2nd নাম্বার ফ্লোর। এখানে প্রচুর সাউন্ড, বাট এখানকার ভিউটা দেখেন। এটা হচ্ছে 2য় নাম্বার ফ্লোর। এখানে আপনি আপনার ইচ্ছা মতো বেডরুম সাজিয়ে নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে। এখন চলে যাচ্ছি 1st ফ্লোরে। লঞ্চের পাখা ইন্টারেস্টিং জিনিস, বিশাল বড় বড় পাখা। ড্রোনের পাখা যদি এত বড় হয়, তাহলে সেই ড্রোনটা কত পাওয়ারফুল হবে বুঝতেই পারতেছেন। ভবিষ্যতে আশা করব আমরা এরকম সাইজের ড্রোন দেখতে পাবো। 3টা পাখা, 1 2 3, আরেকটা পাখা হলে ড্রোনের পাখা হয়ে যেত। যাই হোক, আমি অনেকক্ষণ 3য় নাম্বার ফ্লোরে ছিলাম। তো বেবি একা একা বসে আছে। এই যে আমার বেবি দেখতে পাচ্ছেন। বেবির মন খারাপ, সে তাই আর নাতি নাতকুরকে নিয়ে আসতে পারে নাই। মুহাইমিন তাসতিন থাকলে বেশি ভালো হতো নাকি? এই যে মুহাইমিনের মতো একজনকে পাওয়া গেছে। আঘাতপ্রাপ্ত হয়েছে দুষ্টামি করতে যায়। যাই হোক, দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি।
ব্যথা পাইছি কিন্তু তার দুষ্টামি শেষ হয়নি। তোমার নাম কি? তোমার নাম কি? কি নাম তোমার? ব্যথা বাবা? হ্যাঁ, এটা তোমার হাতে লাগবে, হাতে লাগবে, হাতে লাগবে। দেখেন কি দুষ্টামি করতেছে। কি নাম তোমার? হাতে লাগবে, এটা হাতে লাগবে, হাতে লাগলে হাত কেটে যাবে, হাত কেটে যাবে। চলে যাচ্ছি ঢাকা ছেড়ে, ব্যস্ততম শহর ছেড়ে চলে যাচ্ছি অনেক অনেক দূরে। মাকে নিয়ে যাচ্ছি অনেকে। ইনশাল্লাহ ভালো একটু সময় স্পেন্ড করব। এখন বাজে 4:30টার মতো। তো আমরা ইনশাল্লাহ 8টা থেকে 8:30টায় পৌঁছাবো। রাতে পৌঁছানোর পর ওখান থেকে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে, সমস্যা নেই, ইনশাল্লাহ আস্তে ধীরে চলে যাব। মা যেহেতু সাথে আছে, তাই আমার সাথে আছে, তো টেনশন নেই। ও কি ভিউ! লঞ্চের ফার্স্ট ফ্লোর, একেবারে ফ্রন্ট সাইড। একেবারে শেষ বিকেলের ভিউ দেখতে পাচ্ছি আমরা। খুবই সুন্দর এক মনোরম দৃশ্য। নদী একেবারেই শান্ত এই জায়গাটাতে, কারণ যেখানে থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা, সদরঘাট থেকে কিছুটা দূরে আসার পর অনেক বড় বড় ঢেউ দেখতে পেয়েছি আমি। এখন ততটা বড় ঢেউ দেখা যাচ্ছে না, তো বোঝা যাচ্ছে এই জায়গার নদীটা একেবারেই শান্ত এখন বর্তমানে। বাট আশেপাশের যে প্রকৃতি, অন্যরকম মনোমুগ্ধকর ভিউ দেখা যাচ্ছে। তো আমরা যে লঞ্চটিতে উঠেছি এটা হচ্ছে ঈগল। তো 4:30টার সময় আমাদের লঞ্চটি তার যাত্রা শুরু করে চাঁদপুরের উদ্দেশ্যে। তো আমি নিচে ডেকে 2টি সিট কিনেছিলাম। আমাদের পার টিকিট কস্ট করেছে 250 টাকা করে। যাত্রী একেবারেই কম তুলনামূলকভাবে, কারণ আমরা যেই সিটে বসেছি সেখানে প্রায় 80% সিটই খালি ছিল। যাই হোক, বেশি জনবহুল হলেও যাত্রা অত একটা ভালো লাগে না, বসতে সমস্যা, চলাফেরা করতে সমস্যা। তো এই লঞ্চটি 3 তলা বিশিষ্ট একটি লঞ্চ। আমরা এখন 3য় তলাতে আছি।
ইনশাল্লাহ 8টা থেকে 8:30টার ভিতরে পৌঁছে যাব তাদের ইনফরমেশন অনুযায়ী। বাকিটা ইনশাল্লাহ দেখা যাক কখন দিয়ে পৌঁছায়। তো ইনশাল্লাহ আশা করছি ভালোভাবেই পৌঁছাতে পারবো। তো চাঁদপুরের রুটের একটা ইনফরমেশন হলো, হয়তো বা অনেকে জানে না, আর জানেন তারা তো জানেনি। এখানে ভোর 6:10 থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত আপনি প্রতি আধা ঘন্টা কি 1 ঘন্টা পর পর একটি করে লঞ্চ পেয়ে যাবেন। তো এই রুটে সারাদিনই লঞ্চ থাকে, যা বুঝতে পারলাম। মানে আপনি যদি 1-1.5 ঘন্টা লেটও করে ফেলেন, মানে আগেরটা না পেলে পরের লঞ্চটিতে আপনি সুন্দরভাবে উঠতে পারবেন। তো আমরা একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে কেবিন 3 তলার। আমরা এখন যাচ্ছি যেখানে লঞ্চের ড্রাইভার থাকে, এখান থেকে লঞ্চ পরিচালনা করা হয়। সামনের দিকে যাওয়া যাবে না সম্ভবত। শেষ বিকেলে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম ড্রাইভার যেখান থেকে লঞ্চটি পরিচালনা করে ওখানে যাওয়ার, তো লঞ্চের কোনো এক সদস্য আমাকে নিষেধ করলো ওখানে যেতে যাই না, কোনো সমস্যা থাকবে। তো যাই হোক, সে যেহেতু আমাকে নিষেধ করেছে সেখানে না যাওয়াই বেটার। ওয়াও, আর কিছুক্ষণ পর সূর্য ডুববে। ঢাকা থেকে অনেক দূরে, ব্যস্ত ঢাকা শহর আমরা অনেক দূরে ফেলে রেখে আসছি। এখন আমাদের গন্তব্য চাঁদপুর, গ্রামীণ এক পরিবেশ। ইনশাল্লাহ ভালো কিছু ব্লগ করব, এনজয় করব। যেহেতু অনেক ব্যস্ততার মাঝে নিজের জন্য 4-5 দিন বের করতে পেরেছি, তো পুরোপুরি ইনশাল্লাহ ভালোভাবে এনজয় করার চেষ্টা করব। পাশাপাশি আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। ব্রিজে ধাক্কা খেয়েছিল সম্ভবত, তার কাজ চলছে। চলুন দেখা যাক আজকের ট্যুরটা কতটা ইন্টারেস্টিং হয়। ও বিশাল বিশাল ঢেউ, দেখুন ঝাপটা। এখানে কিন্তু ঢেউগুলো অনেক বড় বড়, বোঝাই যাচ্ছে যে এখানে ঝাপটাগুলো যে দিচ্ছে তো বিশাল বিশাল। ওয়াও।